ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশনাল এক্সপ্রেস লাইফ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন এসডিও ভিডিওতে থেকে কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন রকম নোটিফিকেশান চলে এসছে। এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান কীভাবে হচ্ছে, এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশানে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্মের কী লাগছে এবং কোন কোন ডকুমেন্টস লাগছে এবং কাদের বাতিল হচ্ছে সে সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত ব্যাখ্যা থাকবে। এবং কাস্ট সার্টিফিকেট যাদের ডাকছে এই ভেরিফিকেশান করার জন্য তাদের কি কি করণীয়, এবং আমরা প্রথমেই দেখে নেব যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান সবাই নিজের বা পরিবারের সুবিধার্থে এই তথ্যগুলো একটু কিন্তু ভালো করে দেখে নিন। সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দুটি নিয়ম আলাদা থাকে। যে দুটি নিয়ম আলাদা থাকে তার মধ্যে প্রথম হচ্ছে ফার্স্ট প্রজন্ম বা ফার্স্ট জেনারেশান পরিবারের প্রথম সার্টিফিকেট, অর্থাৎ যাদের বংশ বা পরিবারের আগে কারো সার্টিফিকেট নেই তাদের একদম গোড়া থেকে প্রমাণ দিতে হয়। এর জন্য নির্দিষ্ট কাট অফ সাল বা বছরের আগের সরকারের নথি যেমন জমির দলিল বা ভোটার লিস্ট দেখাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রজন্ম বা কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের কিন্তু যারা ফার্স্ট প্রজন্ম বা যারা বলেছিলেন আমরা প্রথমেই তৈরি করেছি দাদা আমাদের বাড়িতে কারোর কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই, আমি প্রথম প্রজন্মে তৈরি করেছি, তাদের ক্ষেত্রে কিন্তু যদি ডাক পড়ে এসডিও বা বিডিও থেকে তাদের ক্ষেত্রে জমির দলিল বা ভোটার লিস্ট দেখাতে হবে। এবং আরও শুধু এটুকু নয়, শুধু আরও জিনিসের মধ্যে আছে, তার মধ্যে যে কোনো একটা জিনিস কিন্তু দেখাতে হতে পারে। কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রকম বিভ্রান্তিতে পড়েছেন, অর্থাৎ অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন। অলরেডি কিন্তু বিভিন্ন এসডিও থেকে তারা বলে দিয়েছেন যে প্রত্যেকটা অঞ্চল মাফিক কিন্তু 100 জন করে প্রত্যেক দিন কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। সেটা আমরা উত্তর 24 পরগনার বিভিন্ন এসডিওতে কিন্তু দেখতে পেয়েছি। এর পরবর্তীতে আমরা দেখব যে এই কাট অফ সালগুলো কি, মানে যে কাট অফ সালগুলো দিয়েছে দেখুন, ওবিসিদের জন্য কিন্তু 1993 অর্থাৎ 1993 সাল, এসসি বাংলাদেশ থেকে আগতদের জন্য কিন্তু 1971 সাল, বাকি এসসিদের জন্য 1950 সাল এবং এসটিদের জন্য 1950 সাল। দেখুন যে কাট অফগুলো দিয়েছে এই কাট অফ ডেটের মধ্যে, অর্থাৎ 1993 সাল পর্যন্ত যদি ওবিসিদের কোনো পুরানো জমির দলিল বা কোনো রকম কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এদের ক্ষেত্রে আর কোনো রকম অসুবিধার কারণ নেই। যদি আপনার 1971 পর্যন্ত যদি কোনো রকম আপনার ঠাকুরদা বা পুরানো বাড়ির পুরানো কারোর ভোটার লিস্ট থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধার পড়ার কথা থাকবে না। এছাড়া এসসিদের ক্ষেত্রে 1950 যারা বিভিন্ন শ্রেণীভুক্তর মধ্যে আছেন, এসসি যারা বিভিন্ন জাতির মধ্যে আছেন, সাবকাস্টের মধ্যে আছেন, পৌন্ড্র পন্ডরা, তারপর রাজবংশী, এছাড়া কিন্তু আরও অনেক রকম যে বিষয়গুলো আছে সেই বিষয়ের মধ্যে যদি আপনারা থেকে থাকেন তাহলে কিন্তু এই কাট অফ সালের মধ্যে থাকলে আপনাকে কিন্তু কোনো রকমভাবে আপনার ওই সার্টিফিকেট যদি জোগাড় করতে পারেন, জমির দলিল যদি নাও থাকে, যদি আপনার ভোটার লিস্ট জোগাড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা সংরক্ষিত বলে ঘোষণা করা হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলার যে এই কাস্ট সার্টিফিকেট সম্পর্কিত যদি আপনারা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছেন, আপনাদের অনেকেই যারা তৈরি করেছেন স্কুল বা বিভিন্ন রকম দুয়ারে সরকারের ক্যাম্প থেকে, এই ক্যাম্পগুলো থেকে যারা তৈরি করেছেন তাদের বেশিরভাগটা কিন্তু ভুয়ো বার হয়েছে। এবং যারা স্কুল থেকে তৈরি করেছেন সেসব বাচ্চারা স্কুল থেকে কিন্তু বিভিন্নভাবে সার্টিফিকেট কিন্তু তাদেরকে বার করে দেওয়া হয়েছে। সেটার একটা ব্যাপার আছে, সেটা কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা প্রদানের জন্য কিন্তু সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে করা হয়েছিল এবং কাস্ট সার্টিফিকেট মুড়িমুড়কির মতো কিন্তু প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখব যে দ্বিতীয় প্রজন্ম বা পরিবারের কারো সার্টিফিকেট থাকলে কি অবস্থায় হবে। অনেকেই বলছিলেন অর্থাৎ যে আমি দ্বিতীয় সেকেন্ড জেনারেশনের সার্টিফিকেট বার করেছি, আমার ক্ষেত্রে কি অসুবিধা? সার্টিফিকেটের মধ্যে আমরা দেখব যদি আপনার রক্তের সম্পর্কের কারণ, অর্থাৎ এই দ্বিতীয় প্রজন্মের পরিবারের যদি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনার রক্তের সম্পর্কের কারণ যেমন বাবা, কাকা, পিসি, ভাই, বোন অলরেডি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে, যদি এদের কোনো রকমের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে 2010-এর আগে, তবে কাজটা অনেক সহজ হয়ে যায়। তখন আর 1950 বা 1971 সালের পুরানো কাগজ খুঁজতে হবে না। এবং ডব্লিউবি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাট মেমোরান্ডাম 2015 এর সেকশানে 9E 9F এবং 2010-এর 15 এবং 18 পরিষ্কারভাবে বলা আছে কোনো পুরানো দলিল বা প্রমাণপত্র না থাকলে সেটিও যোগ্য। অর্থাৎ এক্ষেত্রে আধিকারিক যথাযথ অনুসন্ধান করে যে রিপোর্ট দিয়েছেন সেটিই যথেষ্ট বলা হয়েছে। অর্থাৎ আধিকারিক যে আপনাকে যে রিপোর্টটা দিয়েছিল, অর্থাৎ যে আপনার এই সার্টিফিকেট তৈরি হওয়ার ক্ষেত্রে সেই সময় যে অনুসন্ধান করে
রিপোর্টটা দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে সঠিক বলে ঘোষণা করা হয়েছে বা এটাকে রিপোর্ট অনুযায়ী সঠিক 2010-এর 15 এবং 18 অ্যামেন্ডমেন্টে বলা আছে। এবারে আসি যে দ্বিতীয় প্রজন্ম সার্টিফিকেট সম্পর্কে একটুখানি তথ্য, অর্থাৎ অলরেডি আপনি ধরুন আপনার কারো সার্টিফিকেট দিয়ে বার করেছেন, অর্থাৎ আপনার বাবা হোক, কাকা হোক, পিসি হোক, সেই সার্টিফিকেট দিয়ে বার করেছেন, কিন্তু সেই সার্টিফিকেটটা যে কতটা অথেন্টিক, অর্থাৎ সেই সার্টিফিকেটটা যদি ডিজিটাল থাকে তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটা দেখালেই হবে বা সেই সার্টিফিকেটের কপি দিলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি সেই সার্টিফিকেটটা ম্যানুয়াল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাপ হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সার্টিফিকেটটা আগে ডিজিটাল করতে হবে, দেন তারপরে কিন্তু সেই সার্টিফিকেটের যাচাইকৃত জেরক্স কিন্তু আপনাকে দিতে হতে পারে। এটা একটা বেস্ট কারণ। তো এর পরবর্তীতে আমরা আরেকটা কারণ দেখব, সেটা হচ্ছে এর জন্য কি কি লাগবে। দেখুন, আপনাকে যদি ডাকা হয় বিভিন্ন এসডিও বা বিডিও থেকে, এর জন্য আপনার কি কি লাগবে। রক্তের সম্পর্কের প্রমাণ মানে বংশতালিকা লাগছে, পঞ্চায়েত বা কাউন্সিলর থেকে সার্টিফাইড করে একটি ফ্যামিলি ট্রি বা বংশের তালিকা কিন্তু আপনার প্রয়োজন আছে। এর সঙ্গে রিলেশনশিপ সার্টিফিকেট, অর্থাৎ পরিবারের যারা সার্টিফিকেট আছে, পরিবারের যা সার্টিফিকেট আছে তার ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জেরক্স কিন্তু লাগছে, এবং আবেদনকারী নথিপত্র মানে আপনাকে যদি ডাকা হয় তাহলে আপনার কি কি নথিপত্র নিয়ে যেতে হবে। যে আবেদনকারী নথিপত্র হিসাবে কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড থাকলে নিয়ে যাবেন, বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো এটা হচ্ছে আপনার জন্য লাগবে এই সমস্ত জিনিসগুলো। এছাড়া কিন্তু আরও কিছু জিনিস লাগবে, সেগুলো আপনারা দেখে নিন। তো তারপরে দেখুন, আবেদনকারী নথিপত্র হিসাবে তো বললাম, বাবার নথিপত্র হিসাবে বাবার আধার কার্ড, আই কার্ডের জেরক্স, আয়ের শংসাপত্র হিসাবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট, বিশেষ করে ওবিসিদের এনসিএল করা জরুরি। যারা ওবিসিএল এনসিএলের জন্য আবেদন করবেন ভাবছেন, অর্থাৎ এই স্টেট এনসিএল আর সেন্ট্রাল এনসিএলের জন্য কিন্তু আপনাকে কিন্তু সেন্ট্রালের যে চাকরির এক্সাম বা সেন্ট্রালে ভর্তির জন্য কিন্তু লাগবে, এবং এখানে যদি স্টেট ওবিসি করেন তাই সেক্ষেত্রে কিন্তু ওবিসিদের ওটা লাগবে। এছাড়া কিন্তু আপনাদের আর কি কি লাগছে, আবেদনকারী পাসপোর্ট সাইজ রঙিন ছবি কিন্তু লাগছে। এরপরে আসি যে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে 1950 সালের, এরপরে মানে 1950 সালের যে অনেকেই মানে চরম বিভ্রান্তিতে রয়েছেন। সহজ ভাষায় আসল নিয়মটি হলো যে ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এটা বলছি। এরপরে এসটি আলোচনা করব। আপনার পরিবারের যদি আগে কারোর ওবিসি সার্টিফিকেট না থাকে, ফার্স্ট জেনারেশন যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা প্রমাণ করতে হবে, এবং একটি নির্দিষ্ট বছরের ডকুমেন্টস কিন্তু দেখাতে হতে পারে। এছাড়া আর একটা জিনিস বলবো, যে ওবিসি সার্টিফিকেট নিয়ে মানে যারা অনেকেই বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে পড়েছেন, তার কারণ হচ্ছে ওবিসি এবি কিন্তু সম্পূর্ণভাবে সরকার থেকে তুলে দিয়েছে। সেখানে কিন্তু ওবিসিদের সংরক্ষণ যেমন আগে ছিল 7%, সেই 7% কিন্তু সংরক্ষণ আছে, কিন্তু ওবিসি শুধু ওবিসি হয়ে গেছে। তো এই ওবিসিদের জন্য একটা সুযোগ বা এনসিএল করার জন্য কিন্তু একটা ব্যাপার বলেছে, যেটা 3 বছরের ভ্যালিডিটি থাকবে। 3 বছর পরে কিন্তু আবার ওবিসি এনসিএলটা রিনিউ করতে হয়। এবারে আসি কাট অফ সাল। যে ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কাট অফ সালটি হলো 1993 সালের 15ই মার্চ, অর্থাৎ আপনার পরিবারের 1993 সালের 15ই মার্চের আগে থেকে এ রাজ্যে বসবাস করছে, এই প্রমাণটুকু দিলেই কিন্তু চলবে। অর্থাৎ আপনি যে ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট বার করেছেন, আপনার যে পরিবার 1993 সালের আগে বসবাস করছে, এরকম প্রমাণ কিন্তু আপনাকে দিতে হতে পারে। এছাড়া কিন্তু 1950 সালের নিয়মটি কাদের জন্য, 1950 সালের 10ই আগস্ট কাট অফ নিয়মটি মূলত তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং সার্টিফিকেটের ক্ষেত্রে কঠোরভাবে প্রযোজ্য হয়। অর্থাৎ যারা সেই সময় এসসি এসটি ছিলেন, তপশিলি জাতি, উপজাতি, তাদের জন্য কিন্তু প্রযোজ্য। 1950 বা 1993 সালের দলিল না থাকলে কি করবেন, যদি আপনার বা বেশিরভাগ মানুষের কাছে এত পুরানো জমির দলিল না থাকে, তাহলে সার্টিফিকেট পাওয়ার বিকল্প পথ রয়েছে। সেই বিকল্প পথগুলি কি কি, সেই বিকল্প পথে আপনারা গেলে কি দেখতে পাবেন, সেই বিকল্প পথগুলো বা বিকল্প ডকুমেন্টসগুলো কী কী, সেটা কিন্তু সম্পর্কে আমরা আলোচনা করব। দেখুন, বিকল্প ডকুমেন্টস বলতে শুধু জমির দলিল কিন্তু একমাত্র প্রমাণ নয়। 1993 সালের আগের যে কোনো পুরানো ভোটার লিস্ট, অর্থাৎ 1993 সালের আগে যদি কোনো পুরানো ভোটার লিস্ট থেকে থাকে, আপনার বাবা ঠাকুরদারা যারা দিয়েছিলেন এই মানে অর্থাৎ ভোট দিয়েছিলেন, বাবা ঠাকুরদার কোনো সরকারি যদি স্থায়ী কাগজও থাকে, সেক্ষেত্রে কিন্তু বাসস্থানের প্রমাণপত্র হিসাবে কিন্তু সেটি গ্রহণযোগ্য। আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম।
এরপরে হচ্ছে লোকাল এনকোয়ারি। লোকাল এনকোয়ারিটা কীভাবে হবে, মানে সর্বশেষ যদি আপনার কোনো রকম ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু এই লোকাল এনকোয়ারি ব্যাপারটা আসছে। যদি কোনো পুরানো কাগজ না থাকে বিডিও অফিস থেকে কিন্তু আপনাকে বা এসডিও অফিস থেকে স্থানীয় তদন্ত বা লোকাল এনকোয়ারি করা হয়। কিভাবে এনকোয়ারিটা করা হয় তার কারণ বা সেই ব্যাপারটা একটু জেনে নিন। আপনার পাড়া প্রতিবেশী বা পঞ্চায়েত বা পৌরসভা প্রধানের বয়ানের ভিত্তিতে তদন্তকারীর অফিসার যদি সন্তুষ্ট হন, সেক্ষেত্রে বহু বছর ধরে ওখানে আছেন তবে সার্টিফিকেট দেওয়া হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা দেওয়া হয়। তাই জমির দলিল নেই বললেই চিন্তা করবেন না, পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিন এবং পুরানো ভোটার লিস্টের খোঁজ করুন। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এর পরবর্তীতে আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন 2011 সাল থেকে ইস্যু হওয়া যে সমস্ত সার্টিফিকেট, সেই সমস্ত রিভেরিফিকেশান বা পুনর্যাচাইকরণ শুরু হয়েছে। সেই পুনর্যাচাইকরণ কী করে কাদের হবে, বিশেষ করে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যেসব সার্টিফিকেট হয়েছে সেগুলোকে প্রথমত চেক করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যেসব সার্টিফিকেট করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই চেক করছেন, সেগুলোতে ভুয়োর সংখ্যা বেশি। যদি কোনো সার্টিফিকেট ভুল তথ্য দিয়ে বা নিয়ম না মেনে তৈরি করা হয়ে থাকে সেটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এই সার্টিফিকেট সংক্রান্ত তথ্য বা এই সার্টিফিকেট সংক্রান্ত যদি আপনার সার্টিফিকেট যদি এরকমভাবে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট কিন্তু একটা ডেঞ্জার জোনে আছে। তো সেহেতু আপনার সার্টিফিকেট কী করণীয়, কী করলে আপনার সার্টিফিকেট সংরক্ষিত থাকতে পারে সে সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত ব্যাখ্যা জানালাম। তো এরপরে আরেকটা জিনিস বলবো, যদি ওই সার্টিফিকেটের ভিত্তিতে যদি দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট হয়ে থাকে, মানে আপনার সার্টিফিকেট দিয়ে যদি আপনার ছেলেমেয়ের সার্টিফিকেট হয়ে থাকে, যদি সেটা 2011 সালের পরে হয়, সেই সার্টিফিকেট ভেরিফিকেশন করার সময় যদি কোনো রকম ত্রুটি দেখা যায় তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটাও কিন্তু ভেরিফিকেশান হবে, এটা কিন্তু বলা হয়েছে। এবং যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, অর্থাৎ এসআইআর এক্সারসাইজের সমস্যায় পড়েছে, তো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এবং বাতিল হতে পারে তদন্তের পরে। তাদের কাস্ট সার্টিফিকেটও বাতিল হবে, পূর্ণাঙ্গ যে তদন্ত সেই তদন্তের পরে কিন্তু তাদেরটাও বাতিল হবে। সব এসডিও এবং এসডিও অথরিটিদের ভেরিফিকেশান করতে বলা হয়েছে, এটা কিন্তু সবথেকে বড় পার্ট। এই ভেরিফিকেশানটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স অল টাইম খোলা আছে। যে সমস্ত বন্ধুরা এই কাস্ট সার্টিফিকেট নিয়ে বিভ্রান্তিতে পড়ে আছেন অবশ্যই কমেন্ট করুন। আপনার কি কোয়ারিজ আছে, আপনার কি জানার আছে, তাহলে কিন্তু অবশ্যই উত্তর পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।